আজ বন্দরনগরী চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন 6টি উন্নয়ন প্রকল্প ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পর্যটন শহর কক্সবাজারের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণে কাজ শুরু। বিকল্প শিল্প বিকাশের পাশাপাশি সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রতিবন্ধীদের মেধা বিকাশের উদ্যোগের অভাব আছে সরকারি পর্যায়ে, অভিযোগ ভুক্তভোগীদের। বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান। এবং আমদানি কমায় রাজধানীর পাইকারি বাজারে চড়া রসুনের দাম বেড়েছে। লবণের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে আদা ও পেঁয়াজ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে শেরপুর জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শকের কাছে যাত্রায় আজ শেরপুরের দর্শকদের মুখোমুখি হচ্ছে আমরা। শেরপুরের গোবিন্দ কুমার বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এসেছি। এখানে দর্শকরা এখানে সমবেত হয়েছেন তাদের প্রিয় যে সংবাদ মাধ্যম সময় সংবাদ সম্পর্কে তাদের মতামত জানাতে, তাদের মূল্যায়ন জানাতে। শেরপুর জেলার খবরাখবর গত 5 বছরে কতটা উঠে এসেছে সময় সংবাদে এবং সময় সংবাদ কতটা জায়গা করে নিতে পেরেছে তাদের কাছে, তাদের কতটা গ্রহণযোগ্য, কতটা নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে তাদের কাছে, সেসব জানতেই আমরা আসলে শেরপুরের দর্শকদের মুখোমুখি হয়েছি। তারা রয়েছেন এখানে। যদি জানতে চাই আপনার কাছে, আপনার জেলার সংবাদ কতটা উঠে এসেছে গত 5 বছরে? আমরা অনেকটা সময় সংবাদ শুনেছি, সময় টিভিতে অনেক ভালো লেগেছে আমাদের, আর অনেক ভালো ভালো সংবাদ শুনেছি। আমরা আশা করি আরও ভালো কিছু সংবাদ আমরা শুনতে চাই এই সময় টিভির কাছ থেকে, আর ভবিষ্যতে আরও ভালো কিছু সংবাদ আমরা পাই। এটা ধন্যবাদ। আপনার কাছে যদি জানতে চাই, সময় সংবাদ একটু ভিন্নভাবে সংবাদ উপস্থাপনা করার চেষ্টা করে এসেছে, অন্যান্য সংবাদ মাধ্যমগুলো একটু আলাদা স্বতন্ত্র থাকার চেষ্টা করছে। কতটা কমিউনিকেটিভ হয়েছে সময় সংবাদের উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা? এক কথায় চমৎকার। এবং কি আপনাদের এইটা ধারাবাহিকতা আরো ডেভেলপ, আরো মনে হয় আমাদের খুব কাছাকাছি চলে আসতে পারবো। হ্যাঁ, তবে সীমান্ত এলাকা হিসেবে আমাদের সংবাদটা কমই যায় মনে হয়। সেই হিসেবে আপনাদের প্রতিনিধি না থাকার কারণে হয়তো বা বেশি হচ্ছে, সেই বিষয়টা আপনারা এটা ভালো বিবেচনা করলাম। ধন্যবাদ আপনাকে। জানতে চাই যে আপনার জেলার যেসব সংবাদ প্রচার হয়েছে, সংবাদগুলো প্রচারের পর কি আপনার জেলার সেই সমস্যা দূর হয়েছে দেখেছেন? অনেকটা, আল্লাহর রহমতে আপনাদের সময় খুব ভালো। এটা আমরা সবসময় আপনাদের খবরটা দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গার সংবাদ প্রচার করে থাকি, আন্তর্জাতিক সময় প্রচার করি। আন্তর্জাতিক সময় কি আপনাদের আন্তর্জাতিক তথ্যগুলো জানার জন্য সহায়ক হয়? অবশ্যই আমাদের জন্য অনেক বেশি সহায়ক। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ সময় সংবাদকে এবং সময়ের আগামীর পথে। ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন, সময় সংবাদ বিভিন্ন সময় সরাসরি সম্প্রচারে যায়, বিভিন্ন উৎসবের সরাসরি সম্প্রচার অন্যান্য চ্যানেলগুলোর তুলনায় আসলে আমাদের কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে আপনাদের কাছে? অন্যান্য চ্যানেলের তুলনায় সময় সংবাদ সরাসরি প্রচারে অনেকাংশের সাথে আগে আছে এদের। আপনাকে ধন্যবাদ। খেলার সময় প্রচার করে থাকি আমরা। খেলার সময়গুলোতে আসলে খেলার খবর, যত ধরনের খবর থাকে সব খবর কি আপনারা পান? আমরা মোটামুটি অনেক খবরই পেয়ে থাকি খেলার। বিশেষ করে আপনাদের খেলার যে বিশেষ যে টেলিকাস্টটা হয়, সেখানে যিনি উপস্থাপক উনি খুব চমৎকার উপস্থাপন করেন এবং ওনার দ্বারা আমরা খুব ভালোভাবেই খেলার খবরগুলো পেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। গণমাধ্যমের ভাষা তো গণমানুষের বোধগম্য ভাষা হওয়া উচিত। সময় সংবাদের ভাষাই গণমানুষের বোধগম্য ভাষা। জি, সময় সংবাদ আসলে বোধগম্য ভাষা এবং জনগণ সবাই বুঝতে পারে, এবং যারা সময় সংবাদের শ্রোতা তারা সময় সংবাদকে অনেক ভালোবাসে।
ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি জানতে চাই শেরপুরের যেসব খবর আমরা তুলে এনেছি এর বেলার কোন কোন বিষয়গুলো আমরা তুলে আনতে পারি শেরপুরের খবরাখবর সময় সংবাদে? সময় টিভি সবসময় দেশ বিদেশের সর্বশেষ সংবাদ পরিবেশন করে থাকে। বিশেষ করে সময় টিভি যে সময় উপযোগী যে প্রতিবেদন দেয় অত্যন্ত আমরা উপকৃত হই। শেরপুরের জন্য এখানে হইল কয়েকটা পিকনিক স্পট আছে, এই বিষয়গুলো চিত্রায়িত করলে তুলে ধরলে আমরা খুব শেরপুরবাসী খুব আনন্দিত হই। ধন্যবাদ আপনাকে। উনি বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে আর কি কি বিষয় আমরা তুলে আনতে পারি, আপনার যদি কোনো পরামর্শ থাকে সময় সংবাদের কাছে। শেরপুরে আমাদের অনেক দর্শনীয় জায়গা আছে। এটা গারো পাহাড়ের পাদদেশের একটি জনপদ। সেই গারো পাহাড়ের এই পার্শ্বের যে আমাদের সুন্দর সুন্দর স্পট রয়েছে, এগুলিকে আরো সুন্দর এবং এই সারা দেশের মধ্যে যেন প্রচার করতে পারি যে আমাদের এই সুন্দর স্পটগুলি রয়েছে। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ যেই সব খবরাখবর প্রচার করেছে গত 5 বছরে, তাতে আসলে আপনাদের জেলার কতগুলো সংবাদ উঠে এসেছে? সময় অ্যাকচুয়ালি সময় চ্যানেলটা আমি দেখি, আমি প্রতিদিন সময় চ্যানেলটা আমার কাছে ভালো লাগে এটা, এবং লেটেস্ট নিউজগুলো পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। একজন ক্রীড়া সংগঠক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা খেলার সময় প্রচার করে থাকি 2টি বুলেটিন। এই বুলেটিনগুলোতে কি আসলে আপনাদের এই ক্রীড়া সংগঠকদের যেই পরিধি তাকে সহায়তা করে? হ্যাঁ, সহায়তা করে। তবে আমার একটু অনুরোধ থাকবে বা প্রস্তাব থাকবে, পরামর্শ থাকবে, যেন ওই খেলার সময় যে অনুষ্ঠান হয় রাত 12টা থেকে 1 ঘন্টা, আগে অনুষ্ঠানটা হতো 11:30 থেকে আধা ঘন্টা, এখন আধা ঘন্টা বৃদ্ধি করাতে আমরা ক্রীড়া সংগঠকরা খুশি হয়েছি। তবে আমাদের কথা থাকবে গ্রামগঞ্জে সেই খেলাধুলার অনুষ্ঠানগুলোতে জেলাভিত্তিক এবং উপজেলা ভিত্তিক যে খেলাধুলাগুলো হয় সেই খেলাধুলা খবরগুলো যেন বেশি বেশি প্রচার হয়। যেহেতু আমাদের এই সময় টিভির দর্শক শেরপুর জেলা খুব বেশি, এবং এই খেলাধুলাগুলো দেখালে ছেলে মেয়ে খেলোয়াড় সবাই উৎসাহিত হবে এবং আমাদের দর্শকও বাড়বে। ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ী নেতা রয়েছেন, চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট রয়েছে। আপনারা জানেন যে আমরা এই সময়ের বাণিজ্য প্রচার করি থেকে, এছাড়া বাণিজ্য সংক্রান্ত বহু প্রতিবেদন প্রচার করি, সেগুলো কতটা সহযোগিতা করছে মূল্যায়ন যদি বলেন। জি ধন্যবাদ। আসলে সহযোগিতা করছে। আমি যে বাণিজ্যিক প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামের ভিতরে শেরপুর যেহেতু একটি রাইস মিল ভিত্তিক এরিয়া, শেরপুরের যে মূল অবকাঠামো এনে অর্থনৈতিক চাকাটা একমাত্র রাইস মিল ভিত্তিক হয়ে থাকে। তো এই রাইস মিলগুলি আস্তে আস্তে এটা মানে শেষের দিকে এটাগুলা শেষ হয়ে যাইতেছে। এইটা যেন না মরে যায়, এটা যেন বেঁচে থাকে, আর এটা মরে গেলে এখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। এই প্রচার অনুষ্ঠানগুলো আরো বেশি প্রচার করে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিনিধি নিশ্চয়ই এই সংক্রান্ত খবরাখবর প্রচার করবেন এবং শিল্প খাতগুলো আরো সামনের দিকে এগিয়ে যাবে। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রয়েছেন, মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটিকে ধারণ করে আমরা আসলে সংবাদ প্রচার করার চেষ্টা করি, আমাদের অনুষ্ঠান প্রচার করি। আপনার মূল্যায়ন এবং পরামর্শ যদি জানান। ধন্যবাদ সময় টিভিকে। আমি মনে করি মুক্তিযুদ্ধের মাধ্যমে যেহেতু এদেশ অর্জিত হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্য খবরাখবর, টক শো এবং শেরপুর জেলায় যে সমস্ত মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত গণহত্যা হয়েছে, গণকবর রয়েছে, সেগুলোর উপরে আপনারা যদি সংবাদ পরিবেশনা অথবা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন, শেরপুরের মুক্তিযোদ্ধারা গর্বিত হবে এবং সারা দেশে শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন। আপনাদের কাজের সমালোচনার মাধ্যমে বা কাজের যে অগ্রগতি সেগুলো তুলে ধরে শেরপুরের সময় সংবাদ আসলে কতটা কার্যকর ভূমিকা পালন করছে আপনাদের সহযাত্রী হিসেবে? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে শেরপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই ভালো, এবং এখানে রাজনৈতিক সহমর্মিতা রয়েছে। বাংলাদেশ পুলিশ এবং শেরপুরের জনগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই শেরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রেখেছে। সময় টেলিভিশনে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই পুলিশের এই দিকগুলোকে তুলে ধরা হয়েছে। সে কারণে আমরা আশা করব বিষয়গুলোকে আরও যদি আপনারা একটু ফোকাসে নিয়ে আসেন, সেটা আমাদের জন্য প্রশংসনীয় হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেরপুর একটি সীমান্তবর্তী জেলা, এই জেলায় নানা ধরনের ঘটনা রয়েছে, ঘটনার ঘনঘটা রয়েছে, সেইগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা করেছে গত 5 বছরে, এবং একই সঙ্গে কিন্তু শেরপুরের যে মুক্তিযুদ্ধ সেটিকেও তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সময় সংবাদে। আমরা কতটা সফল হয়েছি? ধন্যবাদ। সময় টিভি অল্প সময়ের মধ্যে গণমানুষের কথা বলে, গণমানুষের চিন্তা চেতনাকে তারা প্রচার করে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করেছে। আমি একজন সময় টিভির দর্শক, আমি প্রতিনিয়ত সময় টিভি দেখি। তবে
আপনাদের ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা যে একটি অনুষ্ঠান আপনারা করছেন। আগামী প্রজন্মদের যারা আগামী প্রজন্ম তারা কখনো মুক্তিযুদ্ধকে দেখে নাই, তারা আপনাদের এই সময় টিভির এই পদক্ষেপের কারণে, এই অনুষ্ঠান প্রচার করার কারণে যে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা নিচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সময় টিভিকেও ধন্যবাদ জানিয়ে এগিয়ে যেতে জানতে চাই যে একই প্রশ্ন আপনার কাছে, আমরা আসলে মুক্তিযুদ্ধকে জানানোর জন্য নতুন প্রজন্মকে আর কি করতে পারি? আমি বীর মুক্তিযোদ্ধা মঞ্জু। মুক্তিযোদ্ধাদেরকে আপনাদের টিভি আমরা যখন দেখি তখন খুব ভালো লাগে। আমরা নতুন প্রজন্মকে যেন আরও দেখাতে পারে সময় টিভি, আমরা আশা করি। এবং সময় টিভির আজকের 5 বছর চলে গেল, আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমরা সময় টিভিকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। একজন মুক্তিযোদ্ধা বলছেন, কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বললাম, তারা আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যেসব অনুষ্ঠানগুলো রয়েছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে সংবাদ প্রচার করি তার মূল্যায়ন জানাচ্ছিলেন। কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন, যদি জানতে চাই আপনারা যেসব কাজ করে থাকেন, যেসব উন্নয়ন কাজ করে থাকেন, সেইগুলো আসলে আমরা কতটুকু তুলে আনতে পেরেছি? জি, ধন্যবাদ সময় টিভিকে। আমি মোহাম্মদ বাদশা মিয়া, সদ্য হয়ে যাওয়া শেরপুর পৌরসভার নির্বাচনে আপনার পরামর্শ জানাবেন। জি জি, আমি কাউন্সিলর হিসাবে বিজয়ী হয়েছি। আজকে এই 5 বছর পূর্তি উপলক্ষে সময় টিভিকে আমি ধন্যবাদ জানাই। আসলে শেরপুর পৌরসভার যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সময় টিভি যেভাবে সেগুলোকে তুলে ধরেছে, আমরা চাই যে সময় টিভি যে বস্তুনিষ্ঠ সংবাদপত্র পরিবেশন করে থাকে, আমরা শেরপুর পৌর পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ যেসব সংবাদ প্রচার করেছে আপনাদের শেরপুর নিয়ে, এইগুলোর কার্যকারিতা আপনারা মাঠে কতটা দেখতে পেয়েছেন? সময় সংবাদের সংবাদ প্রচারের ফলে কি অবস্থার পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে। প্রশাসনের লোকজন যেটার আপনার এই প্রচারের জন্য অনেক হেল্পফুল হয়, যেটা আমরা চাই যেন আরও বস্তুনিষ্ঠ খবরটা যেন আরও প্রচার হয়, এবং যেটা বিকালে প্রচার হয় আমরা চাই যেন রাতেও যেন একবার করে প্রচার হয়। যেটা আমার শেরপুর জেলা বিএনপির তরফ থেকে আমি আপনাদেরকে এই 5 বছর পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সংবাদের পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো কন্টেন্ট প্রচার করি, যেমন খবরের ছবি নামে কেবল ছবি দেখাই। এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখেন? এই উদ্যোগটা একটি আসলে ভালো মহৎ উদ্যোগ। আমি জনপ্রতিনিধি হিসেবে, আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি যে খেয়াল করে দেখেছি সময় সংবাদ অল্প দিনের মধ্যে তৃণমূল পর্যায় থেকে অনেক খবর, বস্তুনিষ্ঠ খবর তারা সময়ের মাধ্যমে আমরা দেখতে পাই এবং পরিবেশন করা হয়। এই জন্য আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি একজন চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই সময় টিভি। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ যেসব তথ্য প্রচার করে থাকে সেইগুলো আসলে কতটা আপডেট হয় অন্যান্য চ্যানেলের তুলনায়? ধন্যবাদ। আমি সরকারি কলেজের একজন শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মী। সময় টিভি সময়ের অগ্রযাত্রায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এবং শোনার ক্ষেত্রে আমরা সময় টিভির দ্বারস্থ। এবং আরেকটি কথা, যে সম্পাদকীয় অনুষ্ঠানটি যে প্রচার করা হয় পাবলিক নিউজ এবং ভিউজ তৈরির ক্ষেত্রে মোর্শেদুল ইসলামের পরিচালনায়, আমিও অত্যন্ত আগ্রহ সহকারে অনুষ্ঠানটি দেখে থাকি এবং একটি প্রস্তাব রাখছি যে সময় টিভি যদি কোনো অ্যাপস যদি তৈরি করে তাহলে পরে আমাদের জন্য সুবিধা, যারা আমরা সরাসরি অনুষ্ঠানটা ব্যস্ততার কারণে অনেক সময় দেখতে পারি না, অ্যাপসের মাধ্যমে পরবর্তীতে দেখার সুযোগ। আপনাকে জানাতে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সময়নিউজ.tv, তাতে অনুষ্ঠানগুলো পাওয়া যায়। আপনি যদি যে কোনো সময় ব্রাউজ করেন অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। কেবল অনুষ্ঠানে যে কোনো সংবাদই আমাদের কিন্তু চাইলে ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। যদি আপনাদের কাছে জানতে চাই যে আমরা বিভিন্ন ইস্যুতে সংবাদ প্রচার করে থাকি, শেরপুরের নারী ইস্যুতে আমরা আসলে কতটুকু সংবাদ প্রচার করতে পেরেছি আর কি কি করতে পারি আমরা? আমি বলবো যে আসলে নারী ইস্যুতে সংবাদ মাধ্যমগুলোতে খুবই কমই পিছিয়ে আছে সময় টিভি, ওইভাবে প্রচার হচ্ছে না। শেরপুরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গারো পাহাড়ের পাদদেশে প্রচুর জমি, তারা লিগেলি তারা মালিক হচ্ছে, ওনার হচ্ছে নারীরা, গারোদের যে সম্পত্তি সেটার মালিকানা পায় নারীরা, কিন্তু সেইগুলা যথাযথভাবে প্রচার না হওয়ার কারণে, নারীরা ক্ষমতাসীন না হওয়ার কারণে, তাদের পাওয়ার এক্সারসাইজ না করার কারণে ভূমিদস্যুদের মাধ্যমে সেগুলা গ্রাস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন লোকজন সেগুলা বরাদ্দ নিয়ে বিভিন্ন লোকজন সেগুলাকে গ্রাস করে ফেলছে। তাই ধন্যবাদ। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সামনের দিনগুলোতে আমার সময় সংবাদে এই বিষয়গুলো তুলে আনতে। আপনার কাছে যদি জানতে চাই, সময় সংবাদ তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সংবাদ অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করে, তরুণদের হৃদয়ে কতটা জায়গা করতে পেরেছে? ধন্যবাদ। সময় টেলিভিশন তরুণদের জন্য যা করে তা অনেক ভালো, কিন্তু আমার মনে হয় আরো বেটার করতে পারলে আরো বেশি ভালো লাগবে, তরুণরা একটু বেশি উৎসাহিত হবে। সো আমি চাই সময় টেলিভিশন এই কাজটা করুক, আরো জনগণের অগোচরে যে জিনিসগুলো হয় সেগুলো আরো বেশি প্রচার করুক, আমি চাই। থ্যাংক ইউ।
ধন্যবাদ আপনাকে। সময় টিভির রিপোর্টাররা যেসব সংবাদ প্রচার জানিয়ে থাকেন, আপনি একজন আইনজীবী এবং একই সঙ্গে জানতে চাই যে দর্শক হিসেবে সময় টিভির রিপোর্টারদের রিপোর্টগুলো আপনাদের কেমন লাগে? সময় টিভিকে ধন্যবাদ, যেহেতু 5 বছরের পূর্তি আছে। সময় টিভির যে রিপোর্টটা করে বাস্তবতার নিরিখে সময় টিভি বাস্তবতার যে চিত্রটা, সেটা আমরা সময় টিভির মাধ্যমেই একমাত্র দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। আপনি একজন শিক্ষক, শিক্ষাক্ষেত্রের সংবাদ আমরা কতটা তুলে আনতে সক্ষম হয়েছি? ধন্যবাদ আপনাকে এবং জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সময় টিভি অত্যন্ত, বিশেষ করে নিউজের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার নিউজ প্রদর্শন করে তারা। আমরা শিক্ষামূলক অনুষ্ঠান সময় টিভিতে দেখতে পাই এবং সময় টিভির 5 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সময় টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শকরা জানাচ্ছিলেন তাদের মতামত, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, তারা জানাচ্ছিলেন কিভাবে আসলে সময় সংবাদ আরো সামনের দিকে এগিয়ে যেতে এবং গত 5 বছরের সংবাদ প্রচার করেছি, বিশেষ করে শেরপুরের সংবাদ সহ সেই সংবাদগুলো আসলে কতটা কার্যকর ভূমিকা আছে সেই সব তারা জানাচ্ছিলেন। তাদের এই অভিমতগুলো আমাদের সামনের পথ চলায় সহায়তা করবে। সকালের এই আয়োজন দর্শকের কাছে যাত্রা শেরপুর থেকে বিদায় নিচ্ছি। বিকেলে যাব ময়মনসিংহে, সদ্য বিভাগীয় শহরের মর্যাদা পাওয়া ময়মনসিংহের দর্শকদের কাছ থেকে তাদের মতামত জানবো। সবাই সময়ের সঙ্গেই থাকুন। দর্শক, সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দেশের প্রতিটি জেলা যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে আজ ছিল শেরপুর জেলা। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দর্শক, আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয় ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে কেন্দ্র ছিল তার থেকে এইবার আমাদের এই কেন্দ্র সংখ্যা 27টি বৃদ্ধি পেয়েছে। আর এর মধ্যে আমাদের, আপনারা জানেন, এটা নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এবার হচ্ছে 14,74,927 জন। আর অনিয়মিত পরীক্ষার্থী 1,73,774 জন। আর বিশেষ পরীক্ষার্থী অর্থাৎ 1, 2, 3 বা 4 বিষয়ে যারা উত্তীর্ণ হতে পারেনি এমন সংখ্যা হচ্ছে 1,49,474 জন। তো আমাদের সকল ইন্ডিকেটারই এটা বলে দিচ্ছে যে গতবারের চেয়ে এইবার আমাদের উন্নতি হয়েছে সংখ্যার দিক থেকে, ছাত্রীদের দিক থেকে, বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা, কেন্দ্র আরও বেশি বৃদ্ধি করে দিয়ে শিক্ষার্থীদের সহজে যাতে পরীক্ষা দিতে পারে সেই সুযোগগুলো আমরা করে দিয়েছি। আমরা এই সাথে আপনাদের একটা পৃথক করে একটা হিসাবও দেই। যেমন এসএসসি পরীক্ষা, যেটা 8টা বোর্ডের আওতায় হয়, যেখানে আমাদের মূল ধারার শিক্ষা, সেখানে আমাদের কতগুলো বিষয়ে খুবই রিমার্কেবল চেঞ্জেস আছে। এখানে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে এসএসসি 8টা বোর্ডের আওতায় 16 সালে আমাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,04,274 জন। আর সেখানে আমাদের কেন্দ্র হচ্ছে 1,798টি, আর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 16,877 জন। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি এই 8টা বোর্ডে এসএসসি পরীক্ষায়। যেমন আমাদের এবার ছাত্রদের সংখ্যা হচ্ছে 6,42,507 জন, আর ছাত্রীদের সংখ্যা হচ্ছে 6,61,767 জন। সেদিক থেকে আমাদের ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেশি হচ্ছে ছাত্রদের চেয়ে, এবং সেই সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি হচ্ছে 19,260 জন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ছাত্রীদের সংখ্যাটা বেশি এবং ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আর দাখিলে আমাদের এই বছর মোট পরীক্ষার্থী হচ্ছেন 2,48,865 জন, ছাত্র হচ্ছে 1,27,096 জন, আর ছাত্রী হচ্ছে 1,21,769 জন। এখানে ছাত্রীদের সংখ্যাটা একটু কম আছে। আর এসএসসি ভোকেশনাল, যেটা টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন যেটা আছে এই পর্যায়ে, সেখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 98,384 জন। এখানে ছাত্রদের সংখ্যা 73,330 জন। ছাত্রীরা বৃদ্ধি পাচ্ছে আগের চেয়ে প্রতিবারই, যদিও সংখ্যায় কম। সেটা হচ্ছে ছাত্রী 25,054 জন। এখানে আমাদের মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে 653টি, আর প্রতিষ্ঠান হচ্ছে 2,114টি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য উল্লেখযোগ্য যে আমাদের
বিজ্ঞান শিক্ষায় আমরা উদ্বিগ্ন ছিলাম যে শিক্ষার্থী কমে যাচ্ছে, পরীক্ষার্থী কমে যাচ্ছে। এটা আমরা আগেও আপনাকে জানিয়েছি যে আমরা সংখ্যার দিক থেকে এবং পার্সেন্টেজের দিক থেকেও এই সংখ্যাটা বাড়ছে। আমরা সংখ্যা বাড়ছে বললে এইটা সঠিক নাও হতে পারে, কারণ মোট সংখ্যা যেহেতু বাড়ছে সেদিক থেকে আমাদের বিজ্ঞানে আমাদের ছেলে মেয়েদের ভালো ফলাফল, গতবারে আমরা দেখিয়েছি যে তারা ফলাফলও ভালো করেছে, সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং জিপিএ বেশি পেয়েছে এবং তুলনামূলকভাবে হারও বৃদ্ধি পেয়েছে। তো এইবার আমাদের পরীক্ষার্থীদের মধ্যে যে বিজ্ঞান বিভাগে এবছর যে পরীক্ষা দিচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে। গতবার আমাদের বিজ্ঞানের গতবার আমাদের বিজ্ঞানের পরীক্ষার্থী ছিল মোট 3,21,631 জন। তার মধ্যে ছাত্র ছিল 1,85,578 জন, আর ছাত্রী ছিল 1,36,053 জন। এইবার আমাদের বিজ্ঞানের পরীক্ষার্থী হচ্ছে 3,77,917 জন। তার মধ্যে ছাত্র হচ্ছে 2,12,890 জন, আর ছাত্রী 1,65,027 জন। সেদিক থেকে আমাদের গতবারের চেয়ে এইবার বিজ্ঞানে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে 56,286 জন। এটা খুবই রিজনেবল এই বৃদ্ধিটা। আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এবং আমাদের বিজ্ঞানে ছাত্ররা ভালো করছে, ফলাফলও ভালো করছে এবং এই সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের এক সময় উদ্বেগের বিষয় ছিল, এখন আমরা উদ্বিগ্ন না, এই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আমরা মোটামুটি মনে করি যে এটা একটা স্থিতিশীল অগ্রগতি আমাদের এখানে হয়েছে। দর্শক, আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে ব্রিফ করছিলেন নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। আজ বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 6টি প্রকল্প ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্দেশ্যে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকালে চট্টগ্রাম পৌঁছে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 9ম পূর্ণমিলনীতে অংশগ্রহণ করবেন তিনি। বিকেল 3টায় হাটহাজারীর মদুনাঘাট এলাকায় নবনির্মিত বঙ্গবন্ধু এভিনিউ এবং বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মুরাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে 1700 কোটি টাকা ব্যয়ে আউটার রিং রোড এবং 172 কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরবর্তীতে পুরাতন স্টেশন এলাকায় 58 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে এক্সপ্রেস ওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সবশেষ আগ্রাবাদে 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনের পর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু এভিনিউ তাকে স্টাবলিশ করার জন্য এই নামটাকে যাতে মানুষ আর কখনো না ভুলে, ওই জন্য রাস্তার দুই প্রান্তে দুটো আমরা মডেল করেছি। প্রধানমন্ত্রীরা উদ্বোধন করবেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মূল থিমটা কোন জায়গায়, সেটা হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে যে এক্সপোর্ট আইটেমগুলো আছে সবগুলি আন্ডার ওয়ান রুফ, একটা আমব্রেলা নিচে আমরা চেষ্টা করছি যাতে এইটা বিদেশিদের কাছে আমাদের এই এক্সপোর্ট আইটেমটা দেখানো যায়। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। অবৈধভাবে লাগানো বিলবোর্ড অপসারণ করায় আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপার লীলাভূমি চট্টগ্রাম। দেখা মিলছে পাহাড়ি সৌন্দর্যের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। পর্যটন শিল্পের সম্ভাবনাময় এ শহরের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের উন্নীতকরণের কাজ শুরু করেছে সরকার। এতে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনে, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে সংশ্লিষ্টরা বলছেন 2018 সালে কক্সবাজার বিমানবন্দরে নামবে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয় কক্সবাজার বিমানবন্দর। সময়ের পরিক্রমায় পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। সড়ক যোগাযোগের পাশাপাশি বিমান যোগাযোগের গুরুত্বও বেড়েছে। ফলে এখানকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি ছিল দীর্ঘদিন ধরে। তবে দেরিতে হলেও সরকার এ বিমানবন্দর আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মানে উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। এতে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। পর্যটন শিল্পকে বিকাশের যে অগ্রণী ভূমিকা
থাকা দরকার। এই এয়ারপোর্টের মাধ্যমে সেটা আমরা পাবো বলে আমাদের বিশ্বাস। পর্যটন শিল্পে এর কারণে আরো বেশি আয় বাড়বে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে রপ্তানি ব্যবস্থা এবং রপ্তানি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ সুযোগ সুবিধা লাভ করব। এদিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ, আর তার নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে বলে আশা ঠিকাদার প্রতিষ্ঠানের। কাজের প্রায় ফিজিক্যাল 10% কাজের অগ্রগতি হয়েছে। নির্ধারিত সময়ের আগে গুণগত মান একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রেখে আমরা কাজটা শেষ করে দেব। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব জানালেন 2018 সাল থেকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট অবতরণ করবে। আমাদের চেষ্টা থাকবে এটা ইন টাইম 17 সালের মধ্যে আমাদের অনেক বেশি কাজ এগিয়ে যাবে এবং আমরা 18 সাল থেকে এটাকে আন্তর্জাতিক অপারেশনটা শুরু করতে চাই। প্রথম পর্যায়ের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 578 কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজের প্রকল্পও ইতোমধ্যে একনেকের সভায় অনুমোদন হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। সমাজের মূল স্রোতে প্রতিবন্ধীদের এগিয়ে নিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রতিবন্ধীদের মেধা বিকাশে যথেষ্ট উদ্যোগ নেই সরকারের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারাও স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সম্প্রতি সাভারের একটি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে এসে রিপোর্ট করছেন তাহসিনা জেসি। শারীরিক প্রতিবন্ধী মহসিন বর্তমানে প্রতিবন্ধীদের নিয়ে গড়ে তোলা ক্রিকেট টিমের অধিনায়ক। তবে খেলাধুলার পাশাপাশি সেও চায় শিক্ষিত হয়ে সকলের মতো একটি নিজস্ব পরিচয়। সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে চলছে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধীরা এতে অংশ নিয়েছেন। এরা সকলেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। প্রশিক্ষণের উদ্দেশ্য চাকরির প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবন্ধীদের সুযোগ করে দিতে প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন। আমি একটা সময় আসলে খুব ফ্রাস্ট্রেশনে ভুগতাম আর কি। তো একটা সময় আসলে ভাবলাম আসলে আমি যদি এভাবে ঘরে বসে থাকি অথবা আমার কিছুই করতে পারবো না, বাট মনের জোর থেকে ঘর থেকে বের হয়ে আসে আর কি। একা হোস্টেলে থেকে আমি ঢাকায় এসে একা উইদাউট মাই প্যারেন্টস আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন। আমার ফ্যামিলিতে একমাত্র মা আমার পক্ষে ছিল আর কি এতটুকু পর্যন্ত আসার জন্য, আর এদিকে আমার ফ্রেন্ডরা। উদ্যোক্তারা জানালেন, এখানে শুধু প্রশিক্ষণ নয়, বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্বদের সাথে প্রশিক্ষণরতদের মতবিনিময়ের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আমরা চাই যে তারা তাদের যোগ্যতা অনুসারে তারা যাতে বিভিন্ন সেক্টরে তারা এমপ্লয়মেন্টটা পেতে পারে। আমরা যত ডেভেলপমেন্ট স্কিলস আছে যেটা চাকরির ক্ষেত্রে প্রচণ্ড অনেক বেশি দরকার, সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এদের ভেতরে যে কোয়ালিটিটা আছে, এরাও যে পারে, এইটা যেন আমাদের যারা নীতি নির্ধারক যারা আছে, বিভিন্ন এইচআর হেড যারা আছে, এরা যেন জানতে পারে। এর মাধ্যমে তাদের একটা এমপ্লয়মেন্টের সুযোগ যেন হয়। আর সকলের মতো সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া এই মানুষগুলো চায় একটি নির্মল স্বাভাবিক জীবন। তারা বলছেন, সমান সুযোগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তারাও সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। আমদানি কমে যাওয়ায় চড়া রসুনের বাজার। পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, কয়েকদিনের ব্যবধানে বেড়েছে লবণের দরও। তবে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে আদা ও পেঁয়াজের দাম। রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, আদা আর আলুতে ঠাসা এই পাইকারি বাজার। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমে আলু বিক্রি হচ্ছে মানভেদে 10 থেকে 13 টাকা, পেঁয়াজ 21 থেকে 25 টাকা এবং আদা 50 টাকা কেজি। তবে এই বাজারে রসুনের মজুদ নেই বললেই চলে। গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে মানভেদে 135 থেকে 140 টাকায়। চায়না রসুন বিক্রি হইতেছে 135 টাকা, আর দেশি রসুন বিক্রি হইতেছে 115 হইতে 20 টাকা। তবে নতুন রসুন আসলে বাজার আবার নিয়ন্ত্রণে আসে যাবে। গত সপ্তাহে আমরা যে বিক্রি করছি ডায়মন্ড আলুটা 15 থেকে 16 টাকায়, এই সপ্তাহে 12-13 টাকায় বিক্রি করতেছি। আদার দাম একটু কমতি, যে আমরা 48 থেকে 50 টাকা আমরা বিক্রি করতে পারতেছি। ভারতীয় মসুর ডাল 88 এবং দেশি মসুর 127 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে মুগ ডাল 55 থেকে 90, বুট 74 থেকে 75 এবং ছোলা 65 টাকায় পাওয়া যাচ্ছে। আর বোতলজাত সয়াবিনের দাম কমায় পড়তির দিকে খোলা সয়াবিনের দামও। তবে বিক্রেতারা জানালেন, বাড়ছে লবণের দাম। এখন মোটা লবণ আপনার বস্তা হিসেবে আপনি কিনলে পার কেজি আপনার 19 টাকা 20 পয়সা পড়ে। আর চিকন লবণ কিছু কিছু কোম্পানির লবণ নতুন করে রেট আসতেছে, যেমন এসিআই লবণ আপনার পরশু দিন 28 টাকা রেটে আসছে মার্কেটে, রোববারের দিকে 32 টাকা রেটের এরকম একটা দেওয়ার সম্ভাবনা আছে। বোতলজাত তেলে যেহেতু 5 টাকা কমেছে, সেই হিসাবে আপনার
খোলা তেলের প্রতি এটার একটু প্রভাব পড়ছে। আমাদের এখানে 4 টাকা থেকে 3 টাকা এরকম করে দাম কম আছে সয়াবিন তেলে। চিনির বাজার 47-48 টাকা থেকে কমে এখন 40 টাকা 45 টাকা এই রেটে আছে। এ বাজারে মানভেদে প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে 73 থেকে 88 টাকায়। এছাড়া অন্যান্য চালের দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ক্রমশ আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপার লীলাভূমি চট্টগ্রাম। স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে চোখের আড়ালে থাকা পাহাড়ি সৌন্দর্য। মূলত নগর জুড়ে অবৈধভাবে লাগানো বিলবোর্ডগুলো অপসারণ করায় ফিরে আসছে সেই আগের বন্দরনগরী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2 সপ্তাহ আগেও দানবাকৃতির বিলবোর্ডের কারণে বন্দরনগরীর রাস্তার দুপাশের কোনো সৌন্দর্যই চোখে পড়তো না। হারিয়ে যেতে বসেছিল নগরীর প্রাকৃতিক রূপ। সড়কে চলার পথে চারিদিকে শুধু চোখে পড়তো পাহাড় আর রাস্তা দখল করে লাগানো বিলবোর্ড। ফলে নগরবাসী বঞ্চিত হচ্ছিল উন্মুক্ত নীলাকাশ আর সবুজের সমারোহ প্রত্যক্ষ করার সুযোগ থেকে। তবে দীর্ঘদিন পর হলেও নগরীর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে বিলবোর্ড অপসারণে টানা অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আমি অনেকগুলো বিলবোর্ড কেটেছি এবং এটি একটা অব্যাহত থাকবে এবং প্রতিদিনই প্রতি রাত্রি কিন্তু আমি বিলবোর্ড কাটছি। একদিকে চলছে বিলবোর্ড অপসারণ, অন্যদিকে গ্রিন সিটি ক্লিন সিটি এই স্লোগানকে সামনে রেখে নগরীর 41টি ওয়ার্ডকে সবুজে সাজাতে কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের যে মিড আইল্যান্ডগুলো আছে সবগুলো আমরা বাগানের মাধ্যমে এবং লাইটিং এর মাধ্যমে আমরা আমাদের এই এলাকাগুলো এবং এই শহরটাকে নান্দনিক শহরে পরিণত করার একটা চেষ্টা করছি। আর এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে হলে দক্ষ লোকের সমন্বয়ে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণকারী দপ্তর খোলার আহ্বান এই নগর পরিকল্পনাবিদের। যদি একটি নিয়ন্ত্রণকারী দপ্তর খোলেন, যেই দপ্তর দক্ষতার সাথে এই দায়িত্বটি পালন করে, অর্থাৎ দক্ষ লোকও যদি সেখানে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে এটাকে সাস্টেইন করানো সম্ভব হবে। 10,000-এর বেশি ছোট বড় বিলবোর্ড ইউনিপোল ঢেকে রেখেছিল পুরো নগরীকে। গত কয়েকদিনে টানা অভিযানে অন্তত 5,000 বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের 33টি দেশের অংশগ্রহণে রাজধানীতে চলছে 4 দিনের আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে এই প্রদর্শনীর মাধ্যমে দেশীয় গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প উদ্যোক্তারা অনেক বেশি লাভবান হবেন বলে মনে করেন দর্শনার্থীরা। অন্যদিকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে অংশগ্রহণকারীরা। কোনো হাতের স্পর্শ ছাড়াই নিখুঁতভাবে কাপড় বুনে চলছে মেশিনটি। অটোমেটেড এই যন্ত্রটি ব্যবহারের মাধ্যমে একদিকে কাজের গুণগত মান যেমন বাড়ানো সম্ভব, তেমনি উৎপাদন খরচও কমিয়ে আনা সম্ভব অনেকাংশে। এরকমই বিভিন্ন আধুনিক ও উন্নত মানের প্রযুক্তির মেশিনারিজ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 13তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী। এখানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাদের নিত্য নতুন প্রযুক্তি নিয়ে। আমাদের এখানে যারা মেশিন সাপ্লাই করে তারা বিশ্বের অত্যাধুনিক মেশিনগুলোই দিচ্ছে এবং মোস্ট ইফিশিয়েন্ট মেশিনগুলি আমাদের দেশে আসছে এবং আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বেছে দেখে শুনে বাছাই করে মেশিনগুলো নিচ্ছে। যেমন আমরা এখানে এনার্জি সেভিং কম্পোনেন্টগুলি বেশি এনকারেজ করছি। বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দিন দিনই উন্নয়ন ঘটছে, তাই এসব কারখানার জন্য আরো বেশি উন্নত ও আধুনিক যন্ত্রপাতি দরকার। আমাদের যন্ত্রগুলো এদেশের শিল্প উদ্যোক্তারা অনেক বেশি পছন্দ করছে। আশা করি প্রদর্শনীর মাধ্যমে একটি ভালো সাড়া পাবো আমরা। মেলাতে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এয়ারজেট লুম সাইজিং ওয়ার্পিং মেশিন এবং আমাদের কম্প্রেসার আছে, আমাদের প্রিপারেটরি মেশিন আছে। বিভিন্ন দেশের 1000টি ব্র্যান্ডের 1160টি বুথের এই বিশাল প্রদর্শনীতে এসেছে দেশি বিদেশি বিভিন্ন দর্শনার্থী। আগামী দিনের বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশে গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানাকে আরো বেশি আধুনিকায়নে এই প্রদর্শনী অনেক বেশি ভূমিকা রাখবে বলেই মত দর্শনার্থীদের। অন্যান্য দেশে যে সমস্ত প্রযুক্তি আছে, ওই ভালো প্রযুক্তিগুলো যদি আমাদের এখানে ডিসপ্লে করা হয়, আমার মনে হয় আমাদের দেশের শিল্প উন্নত হবেই। আর নতুন নতুন ডিজিটাল মেশিনগুলো আমরা দেখতে পারবো, আমাদের ব্যয়ও কমে যাবে। কারণ অনেক জায়গায় এখনও মডার্ন মেশিনগুলো নেওয়া হয়নি, তো সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে বিশেষ করে সুতোর কোয়ালিটিটা যেটা আছে সেটাকে আমাদের আরও বেটার করা উচিত। 28 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আর দর্শনার্থীদের জন্য প্রদর্শনী খোলা থাকছে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ইমতিয়াজ, আপনি জানেন যে আগামীকাল কিন্তু এই যে মাসব্যাপী যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে। তো আজকে শনিবার সকালে কিন্তু এই যে যেহেতু আর একদিন আছে এই বাণিজ্য মেলা শেষ হয়ে যাওয়ার, শনিবার সকালে কিন্তু আমি এখানে ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভিড় দেখতে পেয়েছি। এখানে শেষ দিকে আসলে দেখা যায় যে প্রতিটি পণ্যেই কিন্তু নানান রকম ছাড় দেয়া হয় এবং একটি কিনলে আরেকটি ফ্রির মতো অফারও কিন্তু থাকে। মাসব্যাপী যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার শেষ দিকে এসে বা শেষ দিনে এসে কিন্তু যারা অংশগ্রহণকারী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু সেই তাদের পণ্যগুলো কিন্তু এখানেই বিক্রি করে যেতে চান। তো এই ভিড় আসলে বাড়ছে, দিন যত বেলা যত গড়বে ততই কিন্তু আসলে এই ভিড় আরো বাড়বে। এখানে আজকে আসা দর্শনার্থীদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি এখানে অনেক দর্শনার্থী কিন্তু এর আগেও বাণিজ্য মেলায় এসেছিলেন, কিন্তু তারা শেষ দিনে এসেছেন আসলে সস্তায় বা কিছুটা কম দামে পণ্য কেনার যে সুযোগ, সেই সুযোগটি গ্রহণ করার জন্য কিন্তু তারা আজকে বাণিজ্য মেলায় এসেছেন। এবং সকাল থেকে এই বাণিজ্য মেলা ঘুরে আমি দেখতে পেয়েছি যে সাধারণত গৃহস্থালী পণ্য সামগ্রী যে স্টলগুলো রয়েছে সেখানেই কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় কিন্তু খুব বেশি। দর্শক এই মুহূর্তে দেখতে পাবেন যে আসলে ঘর সাজানোর যে পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রীর একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। দর্শনার্থীরা আসছেন সাধারণত পরিবার পরিজন সহই কিন্তু আজ মেলায় আসা দর্শনার্থীদের সংখ্যা কিন্তু সেই ধরনের দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশি। তারা পরিবার পরিজন সহ আসছেন এবং গৃহস্থালীর যে সমস্ত পণ্য, প্রয়োজনীয় পণ্য, সেই পণ্যগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন। এই মুহূর্তে একটি স্টলের দৃশ্য আপনারা দেখতে পাবেন যেখানে আসলে যে গৃহস্থালীর যে পণ্য, যেগুলো আসলে ক্রোকারিজ পণ্য যেগুলো আমরা বলে থাকি, সেই সব পণ্যের কিন্তু দোকান এটি। এবং এখানেও কিন্তু মানুষের বেশ ভিড় এবং বলা যায় যে আজকে আসলে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা চলছে, সেই বাণিজ্য মেলার প্রতিটি স্টলেই কিন্তু আজকে মানুষের ভিড় দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রতিটি ক্রেতা দর্শনার্থী যারা আসলে আসছেন আজকে দর্শনার্থী, তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কিনছেন। তো আসলে আমি এখানে অংশগ্রহণকারী যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও কথা বলে জেনেছি যে আসলে এই বাণিজ্য মেলা আসলে আজকের দিনটি এবং আগামীকাল এই দুদিনে আসলে তারা তাদের স্টকে যে সমস্ত পণ্য সামগ্রী রয়েছে সেগুলো বিক্রির কিন্তু একটি ইচ্ছা তারা প্রকাশ করেন। তো এই ছিল আসলে আমার কাছে আজকে সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তথ্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম দিনের সকালের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। চলে যাচ্ছি অন্যান্য খবরে। এবার গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। লেনদেনের ঊর্ধ্বমুখী এবং সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ জুড়েই লেনদেনের মিশ্র এবং সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 22,72,00,000 টাকা, সূচক কমে 53 পয়েন্টের মতো। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 427,76,00,000 টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 9,09,00,000 টাকা বেশি। এদিন সূচক ছিল 4,657 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 515,22,00,000 টাকায়। এদিন সূচক কমে দাঁড়ায় 4,620 পয়েন্টে। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তৃতীয় কার্যদিবসে কমে লেনদেন এবং সূচক। চতুর্থ কার্যদিবস লেনদেন কমে দাঁড়ায় 358,57,00,000 টাকা। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন আবারও বেড়ে 400 কোটির ঘরে পৌঁছায়। সূচক কমে দাঁড়ায় 4,573 পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 106টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 195টির এবং অপরিবর্তিত ছিল 27টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস, দেশ গার্মেন্টস, মুন্নু স্টাফলার্স, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুরিদ ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স, রিজেন্ট টেক্সটাইল মিলস, সাইহাম কটন মিলস এবং প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীরা। শুক্রবার সকালে রাজধানীতে এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী উপস্থিত ছিলেন। পরে সবাই ম্যারাথন দৌড়ে অংশ নেন। রাজধানী জুড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
শুক্রবার মধ্যরাতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে শহরের ধানমন্ডি, গ্রিন রোড, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, পলাশী, শহীদ মিনার, হাইকোর্ট এলাকা ও গুলিস্তানের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্যাংকে অলস অর্থ ফেলে রাখলে এখন থেকে সেই অর্থের উপর 0.1% হারে সুদ গুনতে হবে জাপানিদের। দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় ফেরাতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অব জাপান বিওজে। এই সিদ্ধান্তের আওতায় ব্যাংকে মূলধন অলস পড়ে থাকলে সে অর্থের সাথে কোনো সুদ দেওয়া হবে না। উল্টো আমানতকারীর অর্থ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ব্যাংকগুলোকে সার্ভিস চার্জের অংশ হিসেবে অতিরিক্ত অর্থ পরিশোধ করবে গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের আশা এই সিদ্ধান্ত কার্যকর হলে জাপানের মূল্যস্ফীতি বাড়াসহ ইয়েনের মান শক্তিশালী হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি 2% অর্জন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিওজে। এর আগে বিক্রয় কর বাড়িয়েও অভ্যন্তরীণ ব্যয় কিংবা বিনিয়োগে গতি ফেরাতে ব্যর্থ জাপান সরকার। বিশ্ববাজারে স্মার্টফোন ও সেমিকন্ডাক্টরের বিক্রি কমে যাওয়ায় মুনাফা কমেছে টেক জায়ান্ট স্যামসাং এর। গেল বছরের শেষ প্রান্তিকে নিট মুনাফা 40% কমে দাঁড়িয়েছে $270 কোটি। এদিকে গেল বছরের বাজারে এমন পরিস্থিতি অব্যাহত থাকলেও মুনাফা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। চীনের জিওয়ামি ও হুয়াই ওর তুলনামূলক সাশ্রয়ী স্মার্টফোনের কারণে আন্তর্জাতিক বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে স্যামসাংকে। এর আগে ক্রেতা আকর্ষণ ও বাজার ধরতে ব্যর্থ হয়ে গেল বছরের এপ্রিলে বাজারে আসা স্যামসাং এর গ্যালাক্সি S6 আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আজ বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন 6টি উন্নয়ন প্রকল্প ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পর্যটন শহর কক্সবাজারের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু। শিল্প বিকাশের পাশাপাশি সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রতিবন্ধীদের মেধা বিকাশের উদ্যোগের অভাব আছে সরকারি পর্যায়ে, অভিযোগ ভুক্তভোগীদের। বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান। এবং আমদানি কমে যাওয়ায় রাজধানীর পাইকারি বাজারে চড়া রসুনের দর, বেড়েছে লবণের দামও। গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে আদা ও পেঁয়াজ। দর্শক, এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।